খাটিয়ে আমাকে দিয়ে পড়ালো আবার এখন এইসব। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে ডে 2, আজকে যাচ্ছি হচ্ছে গুয়াহাটি অবধি। আর এখন ঘুরিতে পারছে 4টে, সংগীতটা উঠে গেছে, আমার জিনিসপত্র প্রায় সব রেডি হয়ে গেছে। এবার বেরোবো, বাইক বাইরে রেডি আছে, ওই জিনিসপত্রগুলো বাইকে বাঁধবো। আমি চান টান করে ফ্রেশ হয়ে উঠে গেছি, গাড়ি পুরো রেডি, আমরাও পুরো রেডি। আর কাকিমা, গুবলাই দাদা সরি। তো এবার আমরা বেরোবো আবার। কেমন জার্নি ভালোভাবে একদম ডেস্টিনেশন কমপ্লিট হোক। থ্যাংক ইউ। তো এরপর বেরোনোর সময় হয়ে গেছে, আর সবাইকে বাই বাই। ঠিক আছে। সো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 5:15, আর আমরা কাকিমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে মোটামুটি মিনিট 10 গেলেই হাইওয়ে। শিলিগুড়ির সেই পরিচিত যানজট এখনও শুরু হয়নি, কিছু মানুষ প্রতিদিনের মতোই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে গুয়াহাটি। শিলিগুড়ি থেকে গৌহাটির দূরত্ব প্রায় 462 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গুগল টানা যদি গাড়ি চালাই তাহলেও লাগবে 10 ঘন্টা 28 মিনিট। মানে এটা আশা করা যায় যে সন্ধে হওয়ার আগেই আমি পৌঁছে যাবো গুয়াহাটি। তবে সঙ্গমিত্রা বলছে যে আলো থাকতে থাকতে যদি ব্রহ্মপুত্র নদটা পেরোনো যায় তাহলে বেশি ভালো হয়। এবার দেখা যাক কী হয়। এক্ষুনি বলছিলাম না যে জ্যাম নেই, এই একটু এগোতেই পেয়ে গেছি জ্যাম, লম্বা জ্যাম। এবার জানি না কিসের জন্য এত জ্যাম, সামনে গেলে তবেই বোঝা যাবে হয়তো যে কিসের জ্যাম। ও আচ্ছা, ওই সামনে যে গাড়িটা আছে ওর হয় পাংচার হয়েছে বা কিছু একটা হয়েছে, ওটাকে ক্রেন দিয়ে সরাচ্ছে, তাই জন্যই এত জ্যাম। এবারে জ্যাম কেটে গেছে, রাস্তায় ওই 2-1টা লরি ছাড়া আর সেরকম কিছু নেই। সো এবার আমিও রাইডের মজা নিচ্ছি, আর তোমরাও মিউজিকের সাথে সাথে চারপাশের প্রকৃতিটার মজা নাও। আকাশ পুরো পরিষ্কার ছিল, নীল আকাশ দেখা যাচ্ছিল। আজকে ওইদিকে যাচ্ছি যে গুয়াহাটির দিকে বৃষ্টি হচ্ছে, আকাশে বেশ মেঘ ফেঘ দেখা যাচ্ছে। দুগ্গা যারা মেঘ ফেঘ না পাই, আমরা বৃষ্টি না পাই বলো তো। তবে ওয়েদারের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে, হাওয়াটা বেশ পরিষ্কার, এত সুন্দর লাগছে না, মনে ভাইজারটা তুলেই রাখি। কিন্তু ভাইজার তুলে রাখলে জোরে চালানো যাবে না, এটাই যাচ্ছে সমস্যা। তো এটা হচ্ছে পানিগৌড়ি টোল, আর এটা আমাদের ফার্স্ট টোল আজকে। বাইকারদের রাস্তা কোনটা? আমার অনুমান ভুল না হলে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর এই ব্রিজটার এক্স্যাক্ট নামটা আমি কিছুতেই মনে করতে পারলাম না, তোমরা জানলে কমেন্ট করো, আমারও জানা হয়ে যাবে। তবে জলের পরিমাণ দেখে মনে হচ্ছে না যে খুব বেশি কারেন্ট আছে, কারণ অনেক জায়গাতেই নদীতে চর দেখা যাচ্ছে। আসলে প্রকৃতিকে কখনোই নির্দিষ্টভাবে অনুমান করা যায় না। প্রকৃতি কখনো স্নিগ্ধ সুন্দর, কখনো বা নিষ্ঠুর নির্মম। আর এই ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব জাস্ট একটা পরমাণুর সমান। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না বরুণদেবের মন খুব একটা ভালো আছে, কারণ আকাশ একদম কালো, যখন তখন বৃষ্টি ঢালতে পারে। আর গুয়াহাটির আপডেট এই যে গুয়াহাটিতে কালকে রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। এখন আমরা আছি হচ্ছে জলপাইগুড়িতে। এই যে সামনের দুমাথার মোড়টা আসছে, এখান থেকে আমাদেরকে গুয়াহাটির জন্য ডান দিকের রাস্তাটা নিতে হবে। তবে এদিকে এখনও দোকানপাট কিছুই খোলেনি, গাড়ির চেনটা একটু টাইট করতে হবে। এবার দেখা যাক, যদি সামনের রাস্তায় কোথাও কোনো মেকানিক পাই তাহলে চেনটা একটু টাইট করাবো, আর নাহলে নিজেকেই করতে হবে। কিন্তু মেকানিক পেলে মেকানিক দিয়েই করাবো, সাথে যন্ত্রপাতি সব কিছুই আছে।
তবে ট্রিপের সময় যখন আমি সারাদিন গাড়ি চালাই তখন আমি খুব একটা অসুবিধায় না পড়লে কখনোই নিজে কাজ করি না, মেকানিক দাদাদেরকে পেলে তখন ওদেরকে দিয়েই বলে কাজ করিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। সো বন্ধুরা, এখন এই যে 3 মাথার মোড়টাতে আমি আছি, এখান থেকে আসলে দুটো রাস্তা দিয়ে, মানে ডান দিকের রাস্তাটা এবং সোজা রাস্তা, দুটো রাস্তা দিয়েই গুয়াহাটি যাওয়া যায়। এই যে ডান দিকের রাস্তাটা, এটা হচ্ছে ফালাকাটা হয়ে গুয়াহাটি যাবে, আর রাস্তা মোটামুটি 253 কিলোমিটার, এটাই সবথেকে কম রাস্তা গুয়াহাটি যাওয়ার। কিন্তু লোকালসদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা, আর রাস্তার কন্ডিশনও এখন খুব একটা ভালো নেই। বাট সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে মাদারিহাট, জলদাপাড়া, হাসিমারা ওগুলো হয়ে সোজা একদম যাবে হচ্ছে গুয়াহাটি। মানে হচ্ছে ফালাকাটা হয়ে যেতে হলে আমাকে চালাতে হবে হচ্ছে 253 কিলোমিটার মতো রাস্তা, আর যদি আমি সোজা হাসিমারা হয়ে যাই তাহলে আমাকে সেখানে চালাতে হবে 382 কিলোমিটার রাস্তা। বাট আমি কিন্তু এখানে রাস্তার কন্ডিশনটাকেই প্রায়োরিটি দিচ্ছি, তাই আমি হাসিমারা হয়ে সোজা বেরিয়ে যাব। আর সামনে এই গেটটা ক্রস করার সাথে সাথেই আমি এন্টার করে যাচ্ছি হচ্ছে জলদাপাড়া ডুয়ার্স। ভাবলেই অদ্ভুত লাগছে, এই জাস্ট কমাস আগেই, মানে ডিসেম্বরেই আমি জাস্ট বাইক নিয়ে এসে ডুয়ার্স ট্রিপ করে গেলাম। তো আপাতত দাঁড়িয়ে পড়েছি, আর পেছনে ম্যাগি রান্না হচ্ছে, ম্যাগিটাই খেয়ে আবার বেরোবো। আর সঙ্গীতে কেমন এক্সপিরিয়েন্স বলো? ঝটপট ম্যাগিটা বানিয়ে ফেলি, দিয়ে ম্যাগি আর কফি খেয়ে তারপরে খিদেও পেয়েছে বেশ। ঘড়িতে এখন 7:30 বাজছে, খেয়ে শুধু পোজ দেওয়ার জন্য রান্না করছে, তাই তো? তো সঙ্গীতে রান্না করে ফেললো, মস্ত খাটিয়ে আমাকে দিয়ে করালো, আবার এখন এইসব। তাই বাহ, ভালো হয়ে গেছে তো। খিদেও পেয়েছে জম্পেস, এবার খাবো দাবো। সুন্দর করে সঙ্গীতা ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে বলো? নিজে বানালাম, আবার নিজে সাথে নিজে কি করে, ভালোই হয়েছে। আমাদের ব্ল্যাক কফি হয়ে গেছে, সঙ্গীতা গ্লাসে খাচ্ছে, আর আমি অ্যাজ ইউজুয়াল এদিকে খেয়ে ফেলছি প্রতিবারের মতন। ব্ল্যাক কফি আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা ঝটপট সেরে আমি, সঙ্গমিত্রা আর টাইগার আবার বেরিয়ে পড়েছি ডুয়ার্সের রাস্তায়। লক্ষ্য এখন একটাই, যে গুয়াহাটি পৌঁছাতে হবে। আর এখান থেকে বাঁ দিকে হচ্ছে মাদারিহাট, আর ডান দিকে হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুই একা বাইক নিয়ে এত দূরে দূরে এতদিনের জন্য বেরিয়ে যাস, তোর ভালো লাগে? সত্যি বলতে 13-14 বছর হয়ে গেল আমার বাইক নিয়ে পাহাড়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আজও আমার জানা নেই। আমি আজও জানি না কেন শহরের চেনা পরিচিত জীবন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ছেড়ে নিস্তব্ধ অ্যাডভেঞ্চারাসপূর্ণ প্রকৃতির কোলে কেন বারবার আমার হারিয়ে যেতে এত ভালো লাগে। তো আলটিমেটলি এই দাদা এখন সকালবেলা একমাত্র ইনিই দোকান খুলেছিলেন, এখানে এখন চেনটা টাইট করলাম করে, এবার থ্যাংক ইউ দাদা। নিচ দিয়ে বয়ে যাচ্ছে এখন মূর্তি নদী। मेरा नाम साजन महाली है और मैं हाशिमारा से बिलोंग करता हूँ। और मेरा जो टूर एंड ट्रैवल है सोना टूर एंड ट्रैवल है, जो कि ये रहा मेरा, ये मैं लोगो पायलट हूँ। ये रहा देख सकते हैं आप लोग, ये टूर एंड ट्रैवल का लोगो लगा हुआ है पीछे। और यहाँ पे हमारा भूटान हो गया, जयगांव हो गया, जो भी है आपका मेघालय, गुवाहाटी और आपका गैंगटॉक, सिक्किम, नेपाल, सब तरफ हम लोग घुमाते हैं। ठीक है, तो जहाँ तक हो सके हम लोग काफ़ी अच्छी तरह जो गेस्ट आते हैं उनको ट्रीट करते हैं और घुमाते हैं, और अच्छी तरह से उन लोग को हम लोग ट्रीट करके भेजते हैं। और जहाँ तक हम लोग चीप रेट में हम लोग सब कुछ कराते हैं। मेरा नंबर है 9967458416। থ্যাংক ইউ। দাদার ব্যবহারও খুব ভালো, কারণ ওনার কোনো দরকারই ছিল না আমাকে বলার, তাও উনি আমাকে ডেকে বললেন যে আপনি ভুল যাচ্ছেন, কোথায় যাবেন আপনি। আর স্যার আপ সাফারি বাগার भी कराते हैं क्या? हाँ सब ওকে। আসলে ওখানে আমি হাইওয়ে মার্কিংটা ঠিক বুঝতে পারিনি,
আর যার ফলে আমি ফ্লাইওভারের উপরে উঠে পড়েছিলাম, কিন্তু আসলে আমাকে ওই বাঁ দিক দিয়ে যে ফ্লাইওভারটা আছে আমি ওটাতে উঠে পড়েছিলাম, আমাকে যেতে হতো এই রাস্তাটাতে, মানে ফ্লাইওভার নিচ দিয়ে যেতে হতো। কোনো অসুবিধা নেই, এটাও একটা ট্রাভেলিংয়েরই পার্ট। কখনও ভুল করে অন্য রাস্তায় চলে যাব, আবার যখন বুঝতে পারবো আবার সঠিক রাস্তায় ফিরে আসবো। আর জীবনটাও ঠিক এরকমই একটা জার্নি, যেখানে অজস্র ভুল হবে, আবার সেই ভুলটাকেও সংশোধন করতে হবে। কিন্তু একটা জিনিস কিছুতেই ভুললে চলবে না, যে কাজ করে যেতে হবে, থেমে গেলে চলবে না, সে ভুল হোক বা ঠিক হোক। जाता है ये आपका जयगांव जाएगा इधर से। अच्छा, नहीं है मेंटेन होके जयगांव मतलब जयगांव को भी भूटान जा सकते हैं ना? भूटान। ये भी इससे भी भूटान जा सकते हैं, इससे भी जा सकते हैं, इससे भी जा सकते हैं। और ये जाता है गुवाहाटी। ठीक है, थैंक यू सर। आपको लेकिन नेशनल 4 रोड ही जाना है। ना मैं तो जाऊँगा गुवाहाटी जाऊँगा। ठीक है सर, थैंक यू। আর এখান থেকে একদম সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস গুয়াহাটি, আর বাঁ দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা চলে যাচ্ছে জয়গাঁও হয়ে ভুটান। এখান থেকে জয়গাঁওয়ের দূরত্ব হচ্ছে মোটামুটি 17 কিলোমিটারের মতন। যারা নতুন নতুন ট্রাভেল করছো তারা অনেকেই আমাকে মেসেজ করো যে দাদা হাইওয়েতে রাস্তা ভুল হয়ে গেলে কী করো তখন। আসলে এটা একটা খুব সাধারণ ব্যাপার, ভুল হতেই পারে, কারণ আগে তো গুগল ম্যাপ ছিল না। তাই নিজেদের উপস্থিত বুদ্ধি, চারপাশের লোকজন বা কী আছে সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। আই থিঙ্ক অসুবিধা হবে না। সব যদি ঠিক রাস্তা, সব যদি জানা রাস্তায় চালাতে হয়, তাহলে তো নিজের পাড়াতে নিজের শহরেই গাড়ি চালাতে হবে। যেমন আমি এত বছর পরেও এডিটিংয়ে সেরকমভাবে কিছু পারি না, তাও যতটুকু পারি নিজের ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আবার নতুন করে এই মেঘালয় জার্নির অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আমার এই এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আসাম বর্ডার, এখানে প্রচুর প্রচুর নাকা চেকিং আছে, আর ট্রাকের লাইন পড়লে অনেক লম্বা চড়া লাইন পড়ে যাচ্ছে। আমি ডান দিক বাঁ দিক করে গাড়ি বার করছি। सर ये आसाम बॉर्डर है ना? इधर आसाम, इधर वेस्ट बंगाल। थैंक यू सर। तो আমরা এন্টার করে গেলাম আসাম। একটু বোঝাচ্ছি, এবার আসামিজ লেখাও আমি একটু পড়ার চেষ্টা করছি, কারণ অনেকটা বাংলার কাছাকাছি। ওদের রটা হচ্ছে আমাদের বয়ের পেট কাটা মুদ্রাসের মতন, মানে রয়ের নিচে আমরা পুটকি লিখে, ওরা পুটকি লেগে না, ওরা পেটটা মুদ্রা আমরা পেট থেকে কেটে দিই, বটাকে কেটে দেওয়া হচ্ছে র। তো এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরী। আমি একটু আসামিজ পড়তে শিখে গেছি। সো দু চাকা নিয়ে আমি ভারতবর্ষের আরও একটা স্টেট আসামের মাটিতে পা দিলাম। তবে এখানে প্রচুর বাংলাভাষী মানুষ আছে, আর এখানকার প্রধান ভাষা হচ্ছে অসমিয়া। অসমিয়া কিন্তু বেশ খানিকটা বাংলা ভাষার মতোই। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে খুব সহজেই ধান চাষ হয়, তাই এখানকার প্রধান খাদ্য হচ্ছে ভাত। তবে এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু প্রচুর বন্যপ্রাণী, যেমন বাঘ, গন্ডার, হাতি, মানে প্রচুর বন্যপ্রাণীকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। তাছাড়াও আছে প্রচুর পাখি, যার ফলে আসামের ট্যুরিজম কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। আর এখান থেকে এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা দিয়েও ভুটান যাওয়া যায়, আর সোজা হচ্ছে গুয়াহাটি। তবে আমাদের পেটেই কিন্তু এখন ছুঁচোয় ডন মারছে, সো খাওয়া দাওয়া করতে হবে। তাহলে এই দোকানে কি আছে, এখানেই লাঞ্চ করব। এটা হচ্ছে খারিগাঁও, এখান থেকে গুয়াহাটি এখনও 200 কিলোমিটার বাকি। খিদে পেয়েছিল বেশ, তো রাস্তার উপরে অনেকক্ষণ ধরে চাইছিলাম, সেরকম খাবারের দোকান মানে লাঞ্চ করার মতো সেরকম জায়গা দেখছিলাম না। এখানে খাবারের দোকান সেই সাউথ ইন্ডিয়ার মতো একটুখানি খাবারের দোকান কম এখানে। তো যা হয়তো ভেতর দিকে এন্টার করলে হয়তো আর, কারণ যেহেতু হাইওয়ের ওপরে আছে সেই জন্য হয়তো কম লাগছে। তো আমাদের খাবার এসে গেছে। এই শেষটা অনেকটা ছিল বড় টানা। তো এই হচ্ছে ভাত, পাঁপড় চিনতে ভাত, এটা ভাত, এটা পাঁপড়, এটা আলু ভাজা, এটা বোধহয় কিছু একটা, এইটা ডাল হবে, এটা ডাল হবে, এটা হচ্ছে কিছু একটা আছে, এটা একটা সবজি আছে, স্যালাড আর সামথিং কিছু একটা ভাজা আছে। লাঞ্চ করে মিনিট 10-এর মতো রেস্ট নিয়েছিলাম, কারণ রাস্তা কিন্তু এখনও প্রায় 163 কিলোমিটার মতো বাকি। আর আকাশের কন্ডিশন কিন্তু মোটেও ভালো নয়, চারিদিকে একদম মেঘলা করে আছে। এখানকার স্পেশালিটি হচ্ছে দিনের বেলা যতই গরম থাকুক না কেন, বিকেল হতে না হতেই একদম মুষলধারে নেমে যাবে। সো যদি হাইওয়ের মধ্যেখানে একবার নেমে পড়ে আর কিন্তু সামলানো যাবে না। আর আমরা এখন বনগাইগাঁও এন্টার করে গেছি। আমার বাঁ দিকে হচ্ছে IOCL। এই IOCL এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের একটা বড় তেল সংশোধনাগার। এর আগে আমি যে ভিডিওগুলো দেখেছি তখন এই ফ্লাইওভারের নিচের রাস্তাটাই দেখেছি, কারণ তখন এই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়নি। কিন্তু আমি এবার এই ফ্লাইওভারের উপর দিয়েই যাচ্ছি। তবে আমার কিন্তু আসামের এক্সপ্রেসওয়েগুলোর রোড মেনটেন্স খুব একটা ভালো লাগেনি। চারিদিকে প্যাচওয়ার্কে ভর্তি, মাঝে মাঝে এই যে রাস্তার মাঝে যে বাম্পারগুলো আছে এগুলোতে কখনো মার্ক করা নেই, কখনো বা মার্ক করা থাকলে বাম্পার নেই, কখনো 3টে বাম্পার থাকলে তার প্রথমেরটা বড় বাকিগুলো ছোট, কখনো বা মাঝেরটা বড় বাকি দুটো ছোট, আর কখনো বা লাস্টেরটা বড় বাকি 3টে ছোট।
মানে আমি জানি না এরা কীভাবে এরা বাম্পারগুলোকে তৈরি করেছে। তবে ফ্লাইওভারের রাস্তাগুলো কিন্তু একদম পরিষ্কার এবং সুন্দর। এটাও হতে পারে যে এগুলো হয়তো নতুন বলে এত সুন্দর, 2-4 বছর পর এগুলোর অবস্থা ওই রকমই হয়ে যাবে। নাও ইটস টাইম টু রিফিলিং টাইগার। আসামের আর একটা বৈশিষ্ট্য যা কিনা আমাদের মতো বাইকারদেরকে খুব খুশি করে, সেটা হচ্ছে আসামের পেট্রোলের প্রাইস। এখানে পেট্রোলের প্রাইস 98 টাকা 53 পয়সা, আমাদের থেকে প্রায় 7 টাকার মতো কম। বেশ কিছুক্ষণ হলো সূর্যি মামা পাটে চলে গেছেন। গোধূলির এই আলো আর মেরে কেটে 5 থেকে 7 মিনিট থাকবে, তারপর কিন্তু গুটগুটে অন্ধকার। আমি এখনও গৌহাটি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে আছি। আমার নিচ দিয়ে এখন বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। রাস্তাটা ডুয়ার্সের রাস্তার মতো হলে আরামসে আলো থাকতে থাকতে ঢুকিয়ে দিতাম ব্রহ্মপুত্র। ছোটোবেলা বইয়ে পড়েছিলাম আমাদের দেশের সমস্ত রিভারগুলোকে নদ এবং নদীতে ভাগ করা হয়েছে। নদ হচ্ছে পুংলিঙ্গ আর নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। একদিকে গঙ্গা, সরস্বতী, গোদাবরী এগুলো হচ্ছে নদীর উদাহরণ, আর ওদিকে হচ্ছে ব্রহ্মপুত্র, দামোদর এগুলো হচ্ছে নদের উদাহরণ। বইয়ের সেই পাতাটাকে আজকে নিজের চোখ দিয়ে অনুভব করছি, সত্যিই খুব ভালো লাগছে। ঘড়িতে এখন 7:10 আর আমি এখন গৌহাটি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে জালুকবাড়ি বাস স্ট্যান্ড। এখানকার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম একদমই ভালো নয়, যে যেদিক দিয়ে পারছে ঢুকে যাচ্ছে, যেখান দিয়ে ইচ্ছে চলে যাচ্ছে। আমি এইখানটাতে না হলেও 4 থেকে 5 মিনিট দাঁড়িয়ে আছি, ভাবছি যে কখন সিগন্যাল হবে বা পুলিশটা হাত দেখাবে, কিছুই দেখায় না। লাস্টে বাধ্য হয়ে এখন নিজেই ডান দিক বাঁ দিক দেখে ঢুকে পড়লাম আর কি। তবে গৌহাটিতে নর্মাল থেকে শুরু করে হাইফাই সমস্ত রকমেরই প্রচুর হোটেল আছে, সো থাকার কোনো অসুবিধা নেই। বাট কর্মসূত্রে আমার এক স্টুডেন্ট এখানে ডিফেন্সে কর্মরত, আর উনি আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। অলওয়েজ কান্ট্রি ফার্স্ট, সো সিকিউরিটি রিজনের জন্য আমি ভেতরের খুব বেশি ডিটেলস তোমার সাথে শেয়ার করছি না। আর আপডেট হচ্ছে এটাই যে এখান থেকে আমার আজকের থাকার ডেস্টিনেশন হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার মতো দূরে। সো ঘড়িতে এখন 8:19 বাজছে আর আমি পৌঁছে গেছি আলটিমেটলি গৌহাটি। গৌহাটি থেকে বেশ খানিকটা এগিয়ে গেছি, আর কোথায় থাকছি সেটা বলছি না। তো আজকে দিনটা বেশ ভালোই ছিল। আজকে বেশ টায়ার্ড লাগছে, জানি না কেন, সারাদিন হয়তো ট্রাফিকে গাড়ি চালিয়ে বা এরকম কিছু একটা হবে। তবে আসামের হাইওয়েজগুলো অতটা ভালো নয়, আমার ভালো লাগলো না। চারিদিকে ওই জোড়াতাপ্পি কাজ হয়েছে, রাস্তায় অত স্মুথ গাড়ি চালানো যাচ্ছে না। ট্রাফিকও সেইভাবে, এখানে লোকজন সেভাবে হেলমেট তো পরেই না, ছেড়ে দাও, সিগন্যালিংও ঠিকঠাক বোঝে না, যেই যেদিকে পাচ্ছে ডান দিক বাঁ দিক এরকম ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি আমি পৌঁছেছি গৌহাটি, আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে সকালে উঠবো তোমার সাথে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি, বাই বাই।